নমস্কার। এসআইআরকে ঘিরে মৃত্যু মিছিল থামছে না। এবার আত্মঘাতী হলেন রিঙ্কু তরফদার। এই মহিলা ছিলেন একজন বিএলও। সমাজ মাধ্যমে তার সুইসাইড নোট ভাইরাল। সেখানে তিনি খুব স্পষ্ট করে লিখেছেন, আমার এই পরিণতির জন্য নির্বাচন কমিশন দায়ী। ঠিকই শুনছেন, নির্বাচন কমিশনকে তিনি দায়ী করেছেন। তার যে সুইসাইড নোট সমাজ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে সেটা পড়লে চোখে জল আসে। সেখানে তিনি খুব স্পষ্ট করে লিখেছেন, আমার এই পরিণতির জন্য নির্বাচন কমিশন দায়ী। আমি কোনো রাজনৈতিক দলকে সমর্থন করি না, খুবই সাধারণ মানুষ, কিন্তু এই অমানুষিক কাজের চাপ আমি নিতে পারছি না। আমি একজন পার্শ্ব শিক্ষিকা, বেতন পরিশ্রমের তুলনায় খুবই কম, কিন্তু এরা আমাকে ছাড় দিল না। অফলাইন কাজ আমি 95% শেষ করে ফেলেছি, কিন্তু অনলাইন আমি কিছুই পারি না। বিডিও অফিসে এবং সুপারভাইজারকে জানানো সত্ত্বেও কোনো ব্যবস্থা করলো না। 20 নম্বর পার্টে কেউ ছিল না বলে আমায় কাজ চাপিয়ে দিল, কিন্তু পরে অনেককে অন্য পার্টে বিএলও হিসেবে নিয়োগ করেছে। এরপর তিনি নিজের আত্মীয় পরিজনদের কথা লিখেছেন, সেসব জিনিস নিয়ে এখানে ঢুকবো না। তো এই সুইসাইড নোটটা আমি অবশ্যই যাচাই করে দেখিনি, কিন্তু সমাজ মাধ্যমে ভাইরাল, বিভিন্ন জায়গায় বেরিয়েছে, ফলে এটা ভুয়ো হবার সম্ভাবনা কম। যদি কোনো কারণে হয় নিশ্চয়ই আপনাদের জানাবো। কিন্তু যেটা নিয়ে কোনো সন্দেহ একেবারেই নেই যে বিএলওরা অমানুষিক চাপে, এদিকে ওদিকে সমাজ মাধ্যমে যদি তাকান, যদি কথা বলেন দু একজনের সঙ্গে, তাহলেই শুনতে পাবেন তাদের আর্তনাদ। 1 মাসের জায়গায় যে সময়সীমা ছিল 1 মাস, সেটাকে নাকি আরও কমিয়ে দেওয়া হয়েছে, এবং তাদের যে অ্যাপ দেওয়া হয়েছে সেটা নাকি অর্ধেক সময় বন্ধ থাকে, এবং ডেটা এন্ট্রি ভাবা যায় না, ডেটা এন্ট্রি নাকি করতে হবে মোবাইলে ওই অ্যাপ দিয়ে আঙুলে টাইপ করে। তো তাতে যে কী পরিমাণ ভুলভ্রান্তি হতে পারে এবং কী পরিমাণ চাপ পড়তে পারে সেটা তো আপনারা আন্দাজই করতে পারছেন। দু একজন পণ্ডিত আমাকে কিছুদিন আগে বলেছিলেন, কে বলেছে ম্যানুয়াল, সবটাই তো অ্যাপ দিয়ে করা যাবে। যেন অ্যাপ থাকলেই আর ম্যানুয়াল কোনো কাজ করতে হয় না। এর চেয়ে বরং হাতে লিখে ফর্ম ফিল আপ করাটা সহজ। ওই মোবাইলে ছোট্ট অ্যাপ দিয়ে, যা অধিকাংশ সময় কাজ করে না, তাই দিয়ে কাজ করা যে কী ভয়ানক ব্যাপার, এদেরকে ওই অ্যাপ ধরিয়ে দিলে নিজেরাই টের পাবেন। তো এক কথায় যেটা হয়েছে, তাদেরকে এই যে বিএলও যারা আছেন তাদেরকে ঢাল তরোয়াল ছাড়াই নামিয়ে দেওয়া হয়েছে আস্ত একটা অ্যাম্ফি থিয়েটারে। সেই রোমান সাম্রাজ্যের সময় যেরকম অ্যাম্ফি থিয়েটার ছিল, তো এদেরকে একটা কথাই বলা হয়েছে, ঢাল তরোয়াল আসবে পরে, আগে তো আপনারা যুদ্ধটা করে নিন, বাকিটা আমরা দেখে নেব। তো এই বলে গদি মিডিয়া তার প্রচুর চেয়ার লিডার সহ, এই স্বল্পবাস চেয়ার লিডার যাদের আপনারা দেখেন আইপিএলে, সেরকম চেয়ার লিডার সহ মাইক ফুঁকে বলিউডি গান বাজাচ্ছে, লড় 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 তোরা লড় লড় লড়। তো যারা লড়ছেন তারাই শুধু জানেন যে ঢাক পিটিয়ে বড় কর্তাদের অপদার্থতা ঢাকার জন্য স্রেফ বলির পাঁটা করা হচ্ছে তাদের। তো এই অ্যাম্পি থিয়েটারে লড় লড় বার্তা শুনে আমাদের একজন পুরনো রোমান সম্রাটের কথা মনে পড়ে যায়, কোমোডাস। রোমান আমলে তো অ্যাম্পি থিয়েটারে যোদ্ধারা যুদ্ধ করতো, এই সম্রাটের শখ হলো যে তিনি যুদ্ধে নামবেন, কিন্তু পারেন তো ঘন্টা। কাজেই তিনি যেটা করলেন, যে ঢাল তরোয়াল সৈন্যদের দেওয়া হলো, সৈন্য না, যারা যোদ্ধা তাদের দেওয়া হলো, সেই তরোয়ালগুলো কাজ করে না, সেগুলো সম্পূর্ণ ভোঁতা, অনেক সময় ভেঙে যায়, আর ঢালে অনেক রকম ছিদ্র আছে, খুব ভঙ্গুর। তো ফলে তিনি একটার পর একটা লড়াই লড়তে লাগলেন। দর্শকরা চিৎকার করে হাততালি দিতে শুরু করলো, চেয়ার লিডাররা চেঁচামেচি করতে শুরু করলো, লড় লড় লড়। এবং তার ফল কী হলো আমরা জানি, এবং বিশ্বের ইতিহাসে এই কোমোডাস সবথেকে বড় একজন জালিয়াত হিসেবে পরিচিত হয়ে আছেন। তো এইখানে এই লড় লড় লড়, ভালো করে লড়, এই যে ঢাক ঢোল বাজানো হচ্ছে গদি মিডিয়া এবং তার আনুষঙ্গিক দালালরা বাজাচ্ছে, তাদের দেখে এই কোমোডাসের কথা মনে পড়ে যায়। তো এইটা গেল একটা চিত্র, বিএলওদের চিত্র। আসল চিত্রটা কিন্তু ভয়ঙ্করতর। বিএলওদেরই যদি এই অবস্থা হয়, তো ভোটার লিস্টে যাদের নাম উঠবে বা আদৌ উঠবে না, তাদের তাহলে কি অবস্থা? সেটা তো বেশ আরও কয়েক ধাপ নিচে হওয়ার কথা। এবং তাই বস্তুত এদের যে অবস্থা, মনে হয় এটা কোমোডাস এরা অ্যাম্পি থিয়েটার নয়, এদের স্রেফ হাত পা বেঁধে হাঙর কুমিরের মধ্যে ফেলে দেওয়া হয়েছে, এরকম একটা অবস্থা।
তো কত রকম যে অব্যবস্থা ভাবা যায় না। নামের যে ভাষা পরিবর্তন, বাংলা এবং ইংরেজিতে ভাষা পরিবর্তন, সেটা নাকি এআই দিয়ে করা হয়েছে। এই এআই কোন বাগানে চাষ করা হয়েছে বোঝা খুব কঠিন, তাতে অজস্র ভুল। মুসলমানদের নামে তো ভুলের কোনো শেখ নেই। এসকেটা যে শেখ হবে সেটা কোন এআইকে কে শেখাবে? কেউ শেখায়নি। কোন বাগান থেকে এআই তুলে আনা হয়েছে বলা খুব কঠিন, অজস্র অজস্র ভুল। এবং এইটার পরে আছে বাঙালির নাম এ অথবা ও দুই দিয়ে লেখা যায়। ধরুন কারোর নাম হচ্ছে সমীরণ, তো সমীরণটা এস এ দিয়ে লেখা হবে না এস ও দিয়ে লেখা হবে বলা খুব কঠিন। সৈকত আমার নাম, তো এস এ আই না এস ও আই কী দিয়ে লেখা হবে? দুই দিয়ে লেখা যায়। ফলে অজস্র রকম বানানবিধি চালু। একই পদবি দুই রকম বা তিন রকমভাবে লেখা যেতে পারে। আমার পদবি বন্দ্যোপাধ্যায়, কেউ লেখেন ব্যানার্জি। যারা বন্দ্যোপাধ্যায় লেখেন আমার মতো, তারা আবার বিএন ডিওয়াইও লিখবেন না ডিও লিখবেন, এ নিয়ে বানানবিধির এদিক ওদিক আছে। ঘোষ তো 3-4 রকমভাবে লেখা হয়। তো প্রত্যেকটা পদবি নানা রকমভাবে লেখা যেতে পারে। এটা বাঙালিদের বিশেষ বৈশিষ্ট্য। আমরা যারা পড়ি, যারা বাঙালি, তারা জানি যে ওই GHOSE এটাও ঘোষ, GHOSH এটাও ঘোষ। কিন্তু গোবলয়ের যে অ্যাপ আছে সেটা তো গোবলয়ের মাথা থেকে বেরিয়েছে। তারা বাঙালিত্ব সম্পর্কে কিচ্ছু জানেন না, আঞ্চলিক জিনিস নিয়ে তাদের কোনো জ্ঞান নেই, বিন্দুমাত্র জ্ঞান নেই। তাদের ধারণা সারা পৃথিবীর ভাষা হচ্ছে হিন্দি। ফলে সেরকম সেই অনুযায়ী বদলে দিলেই হয়ে গেল। ফলে গোবলয়ের অ্যাপ এসবের খবর রাখে না। তাতে এমনি অজস্র গরমিল যেগুলো ঠিক আছে সেই নিয়েও অজস্র গরমিল দেখা যাওয়াটা স্বাভাবিক। এবং যেখানে গরমিল নেই, মানে ভুলটা স্রেফ ভাষা পরিবর্তনের জন্য হচ্ছে না, সেখানে অজস্র গরমিল আছে। কারণ সরকারি লিস্টটিতে যে কত জায়গায় কত রকম বানান আছে সে তো আপনারা জানেনই। কারণ নিজের বানান 2025-এ ঠিক, 2002-এ ভুল। কারণ নিজের বানান এখানে ঠিক আছে, বাবার নামের বানান এক জায়গায় ভুল আছে। আবার সেই বাবার নামের বানান আবার তার নিজের যে এপিক নাম্বার তার সাপেক্ষে ঠিক আছে। এরকম নানা রকম জটিল ব্যাপার। তো এইগুলো কি করে রিজলভ করা হবে তার কোনো গাইডলাইন নেই। এরা কি সবাই বাদের খাতায় বাংলাদেশে চলে যাবেন, ডিটেনশন ক্যাম্পে চলে যাবেন? কেউ জানে না। তো এইগুলো তো গেল যাদের 2002 সালে এবং 2025 সালে নাম আছে এবং তারা সেগুলো খুঁজে বার করতে পারেন, অর্থাৎ তাদের নেট আছে, তাদের দুরবস্থার কথা। তাদের দুরবস্থারও শেষ নেই। তো এবার ভাবুন, যাদের নেট নেই তারা 2002 সালের তথ্য কি করে পাবেন? কোন পার্টে কোথায় কি আছে জানা তো অসম্ভব ব্যাপার। তাদের কথাটা কেবল ভেবে দেখুন। এটা অনেকটা সেই হচ্ছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে, আগের দিনই বলছিলাম যে বলুন তো 2002 সালে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত টাকা ছিল, বলতে না পারলেই কিন্তু সব টাকা নিয়ে নেব, এইরকম একটা ব্যাপার। তো যেটা জানার কথা ব্যাংকের ম্যানেজারের, সেটা জোর করে ইউজারদের দিয়ে ভর্তি করানো হচ্ছে, এবং যদি না পারা যায় তার জন্য কিন্তু শাস্তি আছে। তো যাদের এই নেট অ্যাক্সেসটা নেই, 2002 সালের লিস্টটি থেকে খুঁজে বার করতে পারবেন না, নেট দেখে একটার পর একটা দেখে, তাদের কি দুর্গতি কেউ জানে না। কি পরিমাণ দুর্গতি হচ্ছে সেটা কোথাও ভেসেও উঠছে না। তো এইবার এইগুলোর পরে আছে, যদি খুঁজে পান তাহলে আগে যে ভুলগুলো বললাম সেগুলো আবার আছে। এবং এই সমস্ত ভুল যে ঠিক কী করে লিখতে হবে, কী করে সংশোধিত হবে কেউ জানে না। এবং বিএলওদের তার উপরে আছে মর্মান্তিক চাপ। তারা তো জানেন না ভালো করে যে ঠিক কোথায় কী করতে হবে, কোনটা হলে অ্যাপ্রুভড কোনটা হলে নয়, কিভাবে আপলোড করতে হবে। এবং তার উপরে টাইপ করতে গিয়ে তাদের অজস্র ভুল হতেই পারে। এবং এই টাইপ করতে গিয়ে কতগুলো ভুল যে তারা করবেন তার কোনো ইয়ত্তা নেই, দোষ দেওয়া যায় না, এত চাপ দিলে তো ভুল হবেই। তো এই পুরোটা যেটা আগে বলছিলাম, এটাই কোমোডাসের মতো নয়, এটা বস্তুত মানুষকে হাতে পায়ে দড়ি বেঁধে হাঙর কুমিরের মধ্যে জলে ফেলে দেওয়ার সামিল। তো এইটা হচ্ছে সত্যি হচ্ছে, লোকে সত্যি আতঙ্কে কাঁটা। এবং গদি মিডিয়া কী করছে, তারা কালিরামের ঢোল বাজিয়ে যাচ্ছে, নানা তালে নানা ছন্দে, নাকের বদলে নরুন, এসআইআর কি দারুণ, এইটা হলো প্রাথমিক ছন্দ, এসআইআর দারুণ, এটা প্রমাণ করতেই হবে। তার উপরে আছে যে সঙ্গে যে কাইনানা করে বাজে, সেখানে আছে চলে যাচ্ছে দেশ ছেড়ে মুসলমানরা বর্ডারে। তো এই দুটো একসঙ্গে বাজানো হচ্ছে, এসআইআর দারুণ কারণ মুসলমান তাড়াতে হবে আর মুসলমানরা সবাই বর্ডারে চলে যাচ্ছে। তাতে যে কত গুল আছে সেটা দেখাতে গিয়ে তো আমাদের ভিডিও উড়িয়ে দেওয়া হলো। এবং শুধু উড়িয়ে দেওয়া হলো না, পরে সে কথায় আসবো, আমার ফেসবুক প্রোফাইলও ব্লক করে দেওয়া হয়েছে। কিন্তু কথা হচ্ছে যে এই যে কাইনানা ঢাকটা বাজানো হচ্ছে মানুষের চূড়ান্ত দুর্গতিকে ঢাকার জন্য,
এর থেকে অসভ্য বর্বর জিনিস পৃথিবীতে খুঁজে পাওয়া কঠিন। এটা কোমোডাসের থেকেও খারাপ। এই নৃশংসতার কোনো তুলনা নেই। ব্রিটিশদের বর্ণনায় এরকম সতীদাহের কথা পাওয়া যায়। চিতার আগুনে বাঁশ দিয়ে চেপে ধরে রাখা হয়েছে এক তরুণীকে, এরকম বর্ণনা আছে। চিতার আগুনে বাঁশ দিয়ে চেপে, জোর করে চেপে ধরে রাখা হয়েছে এক তরুণীকে। তার চামড়া পুড়ছে, শরীর পুড়ছে, ফেটে যাচ্ছে খুলি, সে পরিত্রাহী চিৎকার করছে। আর সেই চিৎকার যাতে শোনা না যায়, কারো কানে না পৌঁছয়, তাই সমস্বরে বাজছে কাঁসর ঘণ্টা। তো এই বর্ণনা নিয়ে অনেকে সন্দেহ প্রকাশ করেছেন। ফলে এই বর্ণনাটা সতীদাহের ক্ষেত্রে সত্যি হোক বা মিথ্যে হোক, গদি মিডিয়ার ক্ষেত্রে অনেকটাই খাপে খাপ। অনেকটা কেন বললাম, সেটা কম বলে না, কারণ অনেকটা বললাম কারণ গদি মিডিয়া এর থেকে এক ধাপ এগিয়ে। এরা গণহারে, এই যে সতীদাহ তো একজনকে মেরে ফেলা হতো, তো এখানে তো আপনারা দেখতেই পাচ্ছেন মৃত্যুর মিছিল, আর তার সঙ্গে যারা আর্তনাদ করছে তাদের সংখ্যা বিপুল। এবং সেটাকে ঢাকার জন্য গদি মিডিয়া গণহারে ওই ঢাক ঢোল বাজানোর কর্মটি সম্পন্ন করছে। এবং তার জন্য দরকার বিরাট বিরাট ঢাক ঢোল, বিরাট বিরাট দালাল বাহিনী। তো সেটা আরও জোগাড় করছে, পয়সার জোগাড় করতে গিয়ে আসছে। সে তো জানেনই, কিছু আসছে ওনাদের কাছ থেকে, আর কিছু আপনার ঘাড় ভেঙে জোগাড় করা হচ্ছে বিজ্ঞাপন দেখিয়ে। এবং এই যে সমস্ত এই যে বিপুল সমারোহ, তাতে শুধু যারা মরছে তারা নয়, তাদের গলার আওয়াজ তো চেপে রাখা হচ্ছেই, যারা পরিত্রাহী চিৎকার করছে। অন্য কেউ তাদের হয়ে যাতে বলতে না পারে তারও ব্যবস্থা করে চলছে। একটু আগেই বলছিলাম যে আমাদের ভিডিও কীভাবে আটকে দেওয়া হয়েছে সেটা আপনারা জানেন। তো রীতিমতো রিপোর্ট করে আটকে দেওয়া হয়েছে হাস্যকর একটা যুক্তি দিয়ে। এবং তার সঙ্গে যেটা হয়েছে সেটা আরও মজাদার, আমার ফেসবুক প্রোফাইলও ব্লক করে দেওয়া হয়েছে। অজুহাতটা কি সেটা ফেসবুক ভালো করে বলছে না, ব্যক্তিগতভাবে আমার, কিন্তু সেটা আন্দাজ করা যাচ্ছে এই যে রিপোর্ট, কপিরাইট রিপোর্ট এর সঙ্গে জড়িয়ে। তো ফলে ব্যাপারটা যেটা দেখা যাচ্ছে যে উল্টো কথা যারা বলছেন তাদেরকে যে বলতে দেওয়া হবে না, এটা মোটামুটি একরকমভাবে স্থির করে নেওয়া হয়েছে। তো লক্ষ্যটা একদম পরিষ্কার, যারা চিল্লাবে, যারা কোনোভাবে বেসুরে কথা বলবে, তাদের সবাইকে আলাদা আলাদা করে খোপে পুরে ফেলা হবে, আলাদা আলাদা খাঁচার ভেতর পুরে ফেলা হবে। ফলে একে অপরের থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে থাকবে। যদি 50টা লোক চেঁচায় আর বাইরে যদি মাত্র 10টা লোক থাকে, কিন্তু এই 50টা লোককে এমন করে আলাদা করে ফেলা হবে যাতে সবাই নিজেরা একে অপরকে ভাবে বিচ্ছিন্ন, সমস্বর বলে কিছু না থাকে। আর তারপর বাইরে সমস্বরে ওই 10 জন ঢাক ঢোল বাজাবে বাংলাদেশি এই কথা বলে। সেই ঢাক ঢোলে হাতি নাচবে, ঘোড়া নাচবে, বুদ্ধিজীবী নাচবে, দালাল নাচবে, সবাই নাচবে। এবং এর মধ্যে এক আধজন রিঙ্কু তরফদারের কথা একাধবার আসবে না তা না। একটা কাগজে আজই দেখলাম যে বিএলওর ডায়েরি বলে একটা জিনিস ছাপা হয়েছে, ওই দু একটা কথা, মানে ভদ্রলোক বলে বিএলওরা সেটা মোটামুটি আসে। কিন্তু সাধারণভাবে যে কত লোক আলাদা 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 করে আর্তনাদ করছে সেসব আসবে না। এবং এইটুকু এনে তাদেরকে বলা হবে যে এই তো আমরাও চেপেছি, আমরাও বলেছি। কিন্তু এইটুকুর থেকে বেশি যে কিছু ব্যবস্থা বা বেশি কিছু চিৎকার কারো কানে না পৌঁছয়, সে ব্যবস্থা করা হবে। তো এই অবিকল একই জিনিস পৃথিবীর নানা দেশে করা হয়েছে। জার্মানির কথা তো বারবার বলা হয়, এখানে একই অবিকল পন্থা নেওয়া হয়েছে। এখানে সেই একই ব্যবস্থার পদধ্বনি আমরা ক্রমশ শুনতে পাচ্ছি। তো আমাদেরকে এই যে আমি কথা বলছি, আমাকে বিচ্ছিন্ন করে রাখার চেষ্টা একটা চলছে। আপনারা যারা আড়ালে কথা বলছেন তাদেরও বিচ্ছিন্ন করে রাখার চেষ্টা চলছে। ফলে যেটা আমাদের কর্তব্য, সেটা আমি দিনের পর দিন ধরেই বলে আসছি, যে এই যে পুরো চক্রটা, আসুন এই পুরো চক্রটা ভাঙি। এই মুহূর্তের কাজ ওটাই। এই ভিডিও যারা দেখলেন তারা অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন এবং আমাদের সাইটে লিখুন। আমাদের সাইট খোলা আছে, সেখানে কোনো মডারেশন নেই। গদি মিডিয়া বা সোশ্যাল মিডিয়া, টেসবুকের কোনো দাদাগিরি সেখানে চলে না। আওয়াজ তুলুন, আমাদের সঙ্গে যোগাযোগ রাখুন, আমাদের সঙ্গে কথা বলুন। আসুন, বিচ্ছিন্ন হব না, আমরা হয়ে উঠি সত্যিকারের সমস্যার। তো এই আহ্বানটা আমি প্রত্যেকটা ভিডিও শেষে করি, এখনও করলাম, কিন্তু এইটা গুরুত্ব দিয়ে ভাবার কিন্তু সময় এসে গেছে। আগের দিনের ভিডিওটা যদি দেখে থাকেন, গদি মিডিয়া কতদূর কোথায় যেতে পারে সেটা আপনারা ওইটুকু থেকেই আন্দাজ করতে পারবেন। ফলে সমস্যাটা এখন ভীষণ জরুরি। ভিডিও বন্ধুবান্ধবদের পাঠান, আমাদের সঙ্গে থাকুন, যোগাযোগ রাখুন। সবাই ভালো থাকবেন। পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবার আসবো। নমস্কার।